আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের উইডেপস একাডেমি থেকে আয়োজিত স্পেশাল লাইভে। আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে LinkedIn এ পার্সোনাল ব্র্যান্ডিং। সো আমরা আজকে লাইভে ওভারঅল কথা বলব যে পার্সোনাল ব্র্যান্ডিং কি এবং ২০২৫ যে নতুন বছর আসছে, সেই নতুন বছরে আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করতে পারেন এবং নট জাস্ট নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করা নিয়ে আমরা কথা বলব। এখানে আমরা প্ল্যাটফর্ম নিয়েও কথা বলব যে কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য বেস্ট হবে এবং স্পেশালি লিঙ্কডইন কেন আপনার জন্য ২০২৫ এ পার্সোনাল ব্র্যান্ডিং এ আপনার প্রফেশনাল ক্যারিয়ারের জন্য বেটার হবে, এই ওভারঅল টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সো এখানে পার্সোনাল ব্র্যান্ডিং এ আমরা যে প্রফেশনের মানুষগুলোর পেশা অথবা তার পার্সোনাল ব্র্যান্ডিং এর টপিকগুলো নিয়ে কভার করব, তা হচ্ছে যে অলরেডি আপনারা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন অথবা আপনারা যারা ফ্রিল্যান্সার অথবা যারা অলরেডি বিভিন্ন প্রফেশনের সাথে কানেক্ট আছেন, অলরেডি কয়েক বছর ধরে জব করছেন, চিন্তা করছেন যে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করব নতুন বছরে, তাদের জন্য এই লাইফটা সুইটেবল হবে। সো আপনারা যারা এই ক্যাটাগরির বললাম, এর বাইরে অন্য ক্যাটাগরির মানুষজন যদি আর চান যে আমার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমার কিছু ডিসকাশন দেখা দরকার বা কিছু রিসোর্স থেকে নলেজ গ্যাদার করা দরকার, তবে এই লাইভটা আপনার জন্য একটা পারফেক্ট লাইভ হতে পারে। সো আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছে নাহিদ হাসান ভাই। নাহিদ হাসান ভাই প্রায় গত ৫ বছর ধরে লিঙ্কডইন এ পার্সোনাল ব্র্যান্ডিং এবং ক্লায়েন্ট হান্টিং নিয়ে কাজ করছে। সো আমরা আজকে নাহিদ হাসান ভাইয়ের সাথে কথা বলবো যে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করা যেতে পারে লিঙ্কডইনে বা আদার্স প্ল্যাটফর্ম গুলো কেন আপনার জন্য এই মুভমেন্টে সুইটেবল হবে না নতুন বছরের জন্য, কিভাবে আপনি লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, এর জন্য আপনার কি কি করা উচিত, এই ওভারঅল টপিক নিয়ে আলোচনা হবে। সো ফার্স্টে আমি নাহিদ হাসান ভাইকে মানে রিকোয়েস্ট করব আমাদের অডিয়েন্সের জন্য একটা ফর্মাল ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। নাহিদ হাসান ভাই প্লিজ। ধন্যবাদ মোরসেলিন ভাইকে। আহ, আমাকে হয়তোবা অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমি নাহিদ হাসান। আমার একটা কমন ডায়লগ আছে, সেটা হচ্ছে নো কোল্ড ইমেল, নো আদার মার্কেট প্লেস, অনলি লিঙ্কডইন। কারণ আমি আমার লাইফের স্টার্টিং ফ্রিল্যান্সিং এর যে জার্নিটা বলেন, অনেকেই শুরু করেন ফাইবার, আপওয়ার্ক অথবা এরকম মার্কেট প্লেস দিয়ে, বাট আমার শুরু হয়েছিল জার্নিটা লিঙ্কডইন দিয়ে। সো লিঙ্কডইনের এই কনফিডেন্ট, এই যে ফার্স্ট ক্লায়েন্ট ম্যানেজ করা, এটা আমাকে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে এবং এখনো পর্যন্ত আমাকে কোনো মার্কেট প্লেসে ডিপেন্ডেবল হতে হয় নাই, কোনো কোল্ড ইমেল করতে হয় নাই। যেটাই বলেন না কেন, ইমেল করি না এরকম না, সবকিছু পেঁচায় নিয়ে এসে আমি ওই লিঙ্কডইনের মধ্যেই ঢুকাই, কারণ ওই লিডটাও আমি বের করি লিঙ্কডইন থেকেই। এবং ফাইনালি আমি ছোট্ট একটা টিমও ম্যানেজ করছি, যেটা রিমোট বেচ আমার এজেন্সি বলতে পারেন। এই তো, জাস্ট এতটুকুই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে আমরা বেসিক্যালি আমাদের লাইভটা মেন যে টপিকটা আছে সেই টপিকে যেতে পারি। তো অডিয়েন্সের জন্য আমি বলতে চাই যে আজকের লাইভে আমরা গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করব ঠিকই, কিন্তু এটা অনেকটা আড্ডার মতো হবে। সো আমরা চাচ্ছি না যে শনিবার রাতে আপনাদেরকে একদম মানে বিরক্তিকর কোনো কন্টেন্ট দেখাতে। আমরা চাচ্ছি একটা সুন্দর আড্ডা আপনাদের সামনে তুলে ধরতে, যে আড্ডার মাধ্যমে আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। সো নাহিদ হাসান ভাই, আমরা প্রথমে যে টপিকটা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে ২০২৫ এর জন্য পার্সোনাল ব্র্যান্ডিং কেন ইম্পর্টেন্ট? আপনি স্টুডেন্ট হন বা একজন ফ্রিল্যান্সার হন বা আপনি যেই প্রফেশনে থাকুন, আপনার জন্য কেন পার্সোনাল ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট? এই টপিকে যদি কিছু বলতেন। আচ্ছা, এই ব্যাপারে আমি যেটা মনে করি, পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখেন, ওয়ার্ল্ডে যতগুলো বিজনেস দাঁড় করছে, ম্যাক্সিমামই দেখবেন এটার স্টার্টিং হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং থেকে। এবং এজেন্সি ব্র্যান্ডিং এর থেকে পার্সোনাল ব্র্যান্ডিং অনেক ইজি। তার মানে ব্র্যান্ডিংটা খুব ইজি এটা বলতেছি না, বাট এজেন্সি ব্র্যান্ডিং এর চাইতে ইজি। দেখবেন তুলনামূলক। আমাদের দেশেও যারা হচ্ছে ব্র্যান্ডিং করতেছে অথবা কোম্পানি এজেন্সি রান করতেছে, তারা দেখবেন স্টার্টিং হয়েছে কিন্তু তাদের একটা পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে। হয় তারা ক্লায়েন্টের কাজ করছে, করে সে একটা থ্রুতে তার একটা পার্সোনালিটি গ্রো করছে, তার স্কিল এভরিথিং মিলে পারফেক্ট মনে হয়েছে, এবং এরপরে কি হয়েছে, সে শো করছে এই যে আমি একটা এজেন্সিও রান করতেছি। তার মানে কি হচ্ছে, ঘুরায় পেঁচায় কিন্তু প্রথমে এজেন্সি নিয়ে আসে নাই, সে প্রথমেই নিয়ে আসতেছে যে পার্সোনাল ব্র্যান্ডিং, অর্থাৎ পার্সোনালি সেই স্কিল সে শো করতেছে যে আমি এই ব্যাপারটাতে স্কিল। যখন আপনি এজেন্সি থ্রুতে যাবেন, কোন এজেন্সি কিন্তু একটা ব্যাপারে এক্সপার্টিস না,
এজেন্সিগুলো সাধারণত অনেক সার্ভিস দেয়। তারা ধরেন ওয়েব ডেভেলপমেন্ট দেয়, ডিজাইন দেয়, মার্কেটিং দেয়, গ্রাফিক্স ডিজাইন দেয়, দেয় না? অনেক কিছুই দেয়। তার মানে রাইট। কি ওদের অনেক কিছু বিষয়ে ব্র্যান্ডিং করতে হচ্ছে। কিন্তু আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন তখন কিন্তু একটা স্কিলকে বেস করে আপনি ব্র্যান্ডিং করতেছেন। সো এইটা অবশ্যই ওইটার থেকে ইজি। এবং এট দ্য সেম টাইম আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে তো ফ্রিল্যান্সাররা প্রজেক্ট ম্যানেজ করতেছেই, এট দ্য সেম টাইম আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে কিন্তু জবও ম্যানেজ করতে পারেন। যখন আপনি পার্সোনালি ব্র্যান্ডিং করলেন যে আপনি এই ব্যাপারটাতে স্কিলড পারসন, তখন রিক্রুটাররাও কিন্তু আপনাকে হায়ার করবে এবং তারা বুঝবে যে ও আচ্ছা, এই লেভেলের মানুষ আমার দরকার, তখন আপনাকেও কিন্তু হায়ার করতেছে। এট দ্য মানে বিগিনিং পয়েন্ট একটা স্টুডেন্ট আপনি, কিন্তু আপনি এট দ্য সেম টাইম আপনার ব্র্যান্ডিং করতেছেন একটা বিষয় নিয়ে। তখন কি হবে, রিক্রুটাররা ডেফিনেটলি এই জিনিসগুলো কিন্তু ওরা সার্চ করে যে আসলে কে কোন বিষয়ে স্কিলড। মাল্টি স্কিল পিপুলদের কিন্তু রিক্রুটাররা হায়ার করে না। তারা দিন শেষে কিন্তু চাই রিক্রুটাররা একটা বিষয় স্কিলড। সো এই একটা বিষয়কে যখন আমরা ব্র্যান্ডিং করতেছি তখন আপনার জব বলেন, ফ্রিল্যান্সিং প্রজেক্ট বলেন, আর বিজনেস বলেন, সবকিছুতেই আমরা কি করতে পারতেছি, গ্রো করতে পারতেছি কুইক। এই জন্য আমি মনে করি যে 2025 সালে এসে আপনার অবশ্যই অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রতি ফোকাস দিতে হবে, কারণ পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া আপনি গ্রো করতে পারবেন না। আর ফ্রিল্যান্সারদের জন্য তো এটা একটা মাস্ট, কারণ আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন না, তার মানে কি আপনি গ্রো করবেন না তাড়াতাড়ি, আপনি নিজেকে একটা বিষয় স্পেশালিস্ট হিসাবে দাঁড় করাইতে পারবেন না। আর একটা বিষয় স্পেশালিস্ট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। রাইট। ভাইয়া, আমাদের অডিয়েন্সের থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট এসেছে, সেটা হচ্ছে যে আপনার ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি একটু চেঞ্জ করা যেত। মানে আমাদের অডিয়েন্স বলছে যে তাদের দিকে তাকিয়ে কথা বলতে। সো তারা তাহলে আরেকটু পার্সোনাল একটা টাচ পেত। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ঠিক চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা একটু সময় নেব ভাইয়া আমাদের ক্যামেরাটা ঠিক করে এরকম নিতে। এখন কি ঠিক আছে মুভমেন্টটা? বেটার আগের থেকে, জাস্ট একটু ক্যামেরা যদি উপরে উঠানো যেত। উপরে উঠাইলে সাদে চলে যাচ্ছে। ওকে ভাই, আই থিঙ্ক ঠিক আছে। জাস্ট একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বললেই হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমরা ভাইয়া পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আরেকটু ডিপ ডাইভ করব, বাট তার আগে আমরা একটু প্ল্যাটফর্মের আলোচনায় আসতে চাচ্ছি যে লাইক 2025 সালে আমি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাই তাহলে আমার জন্য সবচেয়ে পারফেক্ট প্ল্যাটফর্ম কোনটা হবে এবং সেই প্ল্যাটফর্মটা কেন পারফেক্ট হবে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বর্ণনা করতেন। আচ্ছা, এখন এখানে আপনার 2025-এ ব্র্যান্ডিং এর জন্য আপনার আগে একটা গোল ফিক্স করতে হবে যে আপনি কেন ব্র্যান্ডিং করবেন, কি উদ্দেশ্যে ব্র্যান্ডিং করতে যাচ্ছেন। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, রিমোটলি কাজ করতে চান, হ্যাঁ, এই জন্য আপনাকে অবশ্যই যারা বাইরের দেশে যেই প্রফেশনাল প্ল্যাটফর্মটা ইউজ করে সেই প্ল্যাটফর্মে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। আমি মনে করি যে লিঙ্কডইন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। এখানে আপনার রিক্রুটার থেকে শুরু করে ধরেন পার্সোনাল বিজনেস ওনার, তারপর ধরেন যারা ডিসিশন মেক করে, এই সবাই সাধারণত এই লিঙ্কডইনে অ্যাক্টিভ। এই জন্য আমি মনে করি লিঙ্কডইনের থ্রুতেই পার্সোনাল ব্র্যান্ডিং করা উত্তম। কারণ অন্যান্য মানে সোশ্যাল মিডিয়াতে করতে পারবেন না এরকম না, কিন্তু মোস্ট অফ দ্য প্রফেশনাল পাবেন আপনি হচ্ছে এই লিঙ্কডইনে। আবার কিছু কিছু ব্যাপার আছে যে ওই নিশের ব্যক্তিগুলো আবার লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে না, তাহলে তাদের জন্য আবার ধরেন লিঙ্কডইনে ব্র্যান্ডিং করে কাজ হবে না। এই জন্যই আমি আগেই বলেছি যে আপনাকে ফিক্স করতে হবে যে আপনি আসলে কোনটাতে মানে ফোকাস করতেছেন, আপনার গোলটা কি। এই গোলের উপর ডিপেন্ড করে আপনাকে ফিক্স করতে হবে যে আমি কোনটাতে ব্র্যান্ডিং করব। বাট লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবার কম্বিনেশন পাবেন। কিছু কিছু জিনিস আছে যেটা আপনি পাবেন না, কিন্তু আপনি এখানে 90% অডিয়েন্সকে অ্যাক্টিভ পাবেন। মানে বিভিন্ন ডিসিশন মেকার, রিক্রুটাররা তো সবাই লিঙ্কডইনে অ্যাক্টিভ। সো আমি মনে করি লিঙ্কডইন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর পার্সোনাল ব্র্যান্ডিং। বাট এর সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য প্ল্যাটফর্মগুলোকেও একটু প্রফেশনাল রাখার চেষ্টা করবেন। এটা যে এরকম না যে লিঙ্কডইনের জন্য এক ধরনের, ফেসবুকের জন্য এক ধরনের, ইনস্টাগ্রামের জন্য এক ধরনের, এরকম না। সবগুলোই সেম, বাট ওই যে কন্টেন্টের ব্যাপারগুলো, নিজের যেই স্কিল ফোকাস নিয়ে আপনি কাজ করতেছেন সেটাকে রিপ্রেজেন্ট করা, এইগুলো আপনি আলাদা সোশ্যাল মিডিয়াতে করতে থাকেন। রাইট।
দ্যাটস মিন লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল স্পেসের জন্য সবচেয়ে পারফেক্ট হবে। সো এবার আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে লিঙ্কডইনের একটু কানেকশন নিয়ে আলোচনা করি। ইটস লাইক আমি যদি লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাই, এই ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এন্ড অফ দ্য ডে আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর লক্ষ্য হয়তো হবে কোনো একটা মানি জেনারেট করা বা আমার প্রফেশনের জন্য কিছু একটা বেনিফিট জেনারেট করা, রাইট? সো এইটা আমি কিভাবে জেনারেট করতে পারি? এই ক্ষেত্রে কি আমি সরাসরি সেল করতে যাব নাকি কি করব? এই স্ট্র্যাটেজিটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন, যে অনেকে আমরা বুঝি না যে কিভাবে ব্র্যান্ডিং করব এবং ব্র্যান্ডিং করতে হলে কি কি করতে হবে। দেখেন, প্রথমত ব্র্যান্ডিং করতে হলে আপনার প্রোফাইলটাকেই প্রফেশনালি সাজাতে হবে। আমরা অনেকেই দেখি প্রোফাইলের হচ্ছে টাইটেলে ঠিক নাই। সাধারণত ফেসবুকে আমরা অনেকেই করি নেম উল্টাপাল্টা দেই, কিন্তু লিঙ্কডইনে এটা করি না। আমি দেখছি বেশিরভাগই এরকম উল্টাপাল্টা নাম আমরা দেই না। সো লিঙ্কডইনের নেমের জায়গায় ঠিক আছে, কিন্তু টাইটেলের জায়গায় আমরা ঠিক নেই, অ্যাবাউট সেকশন আমরা ঠিক নেই, সার্ভিস পেজ আমরা রাইটলি করতেছি না। কিভাবে আমরা আবার এখানে আর একটা ব্যাপার আছে, যে এখানে অনেকে টার্গেট থাকে হচ্ছে জব, অনেকে টার্গেট থাকে প্রজেক্ট। তো এই রিলেটেড লিঙ্কডইনের সেটিংস গুলো আছে, এই ইন্টারনাল সেটিংস গুলো আমাদের ঠিক করতে হবে। সো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি মনে করি প্রথমত আপনাকে অবশ্যই অবশ্যই প্রোফাইলটাকে মানে প্রফেশনালি সাজাতে হবে, এবং আপনার নিশ স্পেসিফিক ভাবে আপনাকে সেই প্রোফাইলটাকে সাজাতে হবে। আপনি জাস্ট ইন জেনারেল ভাবে সাজালেন, এরকম করলে হবে না। সো আমি ভাই মনে এখানে করি একটু ইন্টারাপ্ট করবো, সরি ভাই। সেটা হচ্ছে যে মানে একটু পয়েন্ট বাই পয়েন্ট যদি বলতেন যে অ্যাকচুয়ালি প্রফেশনাল প্রোফাইল বলতে কি মিন করছেন এবং কি কি জিনিস থাকা উচিত আপনার একটা প্রফেশনাল প্রোফাইলে। একটা প্রফেশনাল প্রোফাইল বলতে আপনার প্রোফাইলের প্রথমত ইমেজ পার্টটাই আসেন। ধরেন ইমেজ পার্টটা আপনাকে ফোকাস দিতে হবে, একটা প্রফেশনাল ইমেজ দিতে হবে। তার মানে এরকম না যে মানে চুল টাই এগুলো লাগাইতে হবে, একটা প্রফেশনাল ইমেজ। এট দ্য সেম টাইম সেই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা। আমরা দেখা যাচ্ছে হচ্ছে রেস্টুরেন্টে আর এইগুলো জায়গায় গিয়ে আমরা ছবিগুলো উঠিয়ে দিচ্ছি ওখানে, সাধারণত দেখলাম। আবার দেখা যাচ্ছে টপ টু বটম দিয়েছি, মানে পা থেকে মাথা পর্যন্ত, এরকম হলে হবে না। আপনার মানে ফেস ফোকাস থাকতে হবে, একটা বডির ইয়ে পর্যন্ত আপনি দিয়ে দিলেন এইরকম একটা প্রফেশনাল ছবি, এবং আপনাকে গম্ভীর ভাব এরকম ছবি মানে ভাব সাব নিয়ে আসেন এরকম না, আপনাকে যেন ফ্রেন্ডলি মনে হয়, একটু স্মাইলি ফেস দিলে বেটার হয়, যাতে মনে হয় যে না আপনি একদম ফ্রেন্ডলি পারসন। এরপর আসেন আপনার ব্যাকগ্রাউন্ড যে ইয়েটা থাকে, প্রোফাইলে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা থাকে, এই ইমেজটা আপনার প্রফেশনাল হতে হবে। এইটাতে শুধুমাত্র আকাশ বাতাস এরকম অনেকে দিয়ে রাখেন, আপনি কোথাও বেড়াইতে গেছেন এরকম দিচ্ছে, আবার ওখানে আরেকটা ইমেজ ব্যবহার করতেছে। নো, দরকার নেই, আপনার তো একটা প্রোফাইল একটা ইমেজ আছেই। সো ওই পিছনের পার্টটাতে আপনি বরং একটা কাজ করতে পারেন, আপনার টাইটেল ট্যাগ যদি থাকে, আপনার বিজনেস যদি নিয়ে মানে বিজনেসকে নিয়ে আগাচ্ছেন, এখন এজেন্সি ওনার, তাহলে আপনার এজেন্সি ডেফিনেটলি টাইটেল ট্যাগ আছে, ওইটা আপনি পিছনে ব্যবহার করেন। এট দ্য সেম টাইম আপনার কোম্পানির লোগো ব্যবহার করেন। আপনি যদি কোম্পানি না থেকে থাকে, পার্সোনাল ব্র্যান্ডিং করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে সার্ভিস গুলো দেন ওগুলো হয়তো একটু স্টেপ বাই স্টেপ দু তিনটা দিয়ে দেওয়া যায়, এই সার্ভিস আপনি প্রোভাইড করেন। তাহলে এইটা গেল আপনার প্রোফাইলের ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড পার্টটা। এরপর চলে আসেন, সেটা হচ্ছে আপনার জব রিলেটেড যে সেটিংস গুলো আছে, যে আমি এই কান্ট্রিতে 5টা কান্ট্রি দেওয়া যায়, যে এই কান্ট্রিতে আমি জব মানে করতে আগ্রহী, ওই সেটিং গুলো ঠিক করে দেওয়া, যে এক্স্যাক্টলি আমি রিমোট জবের জন্য কোন কোন কান্ট্রি টার্গেট করব। তাহলে হবে কি, ওই কান্ট্রিগুলো থেকে যখন রিক্রুটার এবং যারা হায়ার করতেছে, এট দ্য সেম টাইম ছোট ছোট কোম্পানির ওনার যারা হায়ার করে ডিরেক্টলি, তারা যখন সার্চ দিবে একজন ওয়েব ডেভেলপার হিসেবে অথবা ডিজাইনার দরকার পড়বে, তখন আপনার প্রোফাইলের ট্যাগ এবং সেটিং গুলো যদি ঠিক করা থাকে, তাহলে আপনার প্রোফাইলটা তাদের কাছে রিচ আউট হবে। যেমন আমরা ফাইবার আপওয়ার্কে কি হয়, যে গিগগুলো কি থাকে উপরে থাকে, অপটিমাইজ করা থাকে, সেইগুলোই তো উপরে যায়, রাইট? রাইট। এক্স্যাক্টলি সেইভাবে আমাদের প্রোফাইলটাকেও সাজাতে হবে সেই ট্যাগ গুলো দিয়ে। এট দ্য সেম টাইম কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, যখন দিবেন তখন ওই কান্ট্রিগুলো থেকে যখন সার্চ করবে, তখন আপনার প্রোফাইলটা যদি 100% অপটিমাইজ করা থাকে, যে এই বিষয়গুলো বলতেছে এইগুলো, তখন আপনার প্রোফাইলটার পসিবিলিটি থাকে যে এইটাকে লিঙ্কডইন মানে উপরে নিয়ে যেতে, মানে তার সার্চ রেজাল্টে দেখাতে।
তাহলে কি হলো, আপনাকে ডিরেক্টলি তারা পেয়ে যাচ্ছে। রাইট। এরপর আসেন আমাদের অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে আমরা গদবাঁধা কবিতা লিখে রাখি, আমি খুব হার্ড ওয়ার্কার, এই ওই বিভিন্ন কিছু, এগুলো দিয়ে কোনো কিছু লাভ নেই। আপনাকে আপনার সম্পর্কে সর্বোচ্চ 1 থেকে 2 লাইন লিখেন। এরপর আপনার স্কিল রিলেটেড, আপনি যেই ইন্ডাস্ট্রি নিশ কিনে কাজ করতেছেন সেগুলো প্রবলেম কিভাবে সলভ করেন, কি কি প্রবলেম তারা ফেস করে, তার সলিউশন গুলো কি। এট দ্য সেম টাইম আপনি আগে যেসব কাজ করছেন সেগুলো দিয়ে একটা লিঙ্ক দেন, নিচে গিয়ে আপনার কন্ট্রাক্ট, সেই ইমেল, হোয়াটসঅ্যাপ এইগুলো দেন। হ্যাঁ, এইভাবে আপনার অ্যাবাউট সেকশনটাকে সাজাইতে হবে। এরপর আসেন আপনার স্কিল সেকশন একটা আছে লিঙ্কডইনে, আপনার রিয়েলি কি কি স্কিল আপনার আছে ওইগুলো আপনাকে ঠিক করতে হবে। আবার সার্টিফিকেশন সিস্টেম আছে, ওই সার্টিফিকেশন যদি আপনি মানে অ্যাচিভ করে থাকেন কোনো জায়গা থেকে, অনলাইনে অথবা বিভিন্ন জায়গা থেকে, সেইগুলো অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, সো এইভাবে আমার মনে হয় এই পার্টগুলো আপনাকে রাইটলি ঠিক করতে হবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য বলেন, আর প্রোফাইলকে 100% অপটিমাইজ করার জন্য বলেন, এই পার্টগুলো আপনাকে ঠিক করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, এবার আমরা একটু পার্ট বাই পার্ট আসবো। লাইক আমাদের এই লাইভ হয়তো বেশ কয়েক রকমের অডিয়েন্স দেখছে, যেরকম একদম ফ্রেশার যারা আছে বা এখনো হয়তো ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, যাদের এক্সপিরিয়েন্স নেই, প্লাস কিছু এক্সপিরিয়েন্সড পার্সন যারা হয়তো 4-5 বছর ধরে তাদের প্রফেশনে আছে, এখন কিছু একটা করতে চাচ্ছে, প্লাস ফ্রিল্যান্সার। এই টাইপের অডিয়েন্স আমরা আছি। সো আমরা একটু পার্ট বাই পার্ট আসবো। আমরা প্রথমে ফ্রেশারদেরকে নিয়ে আলোচনা করব। সো ফ্রেশারদের আলোচনার জন্য আমরা একটা অডিয়েন্সের কোশ্চেন নিব। আমাদের একজন অডিয়েন্স এআর তৌগি ভাই, উনি প্রশ্ন করেছে যে ভাই, যারা ক্যারিয়ারে নতুন অর ফ্রেশার তারা কিভাবে লিঙ্কডইন ইউজ করতে পারে। সো এই ব্যাপারে যদি একদম ফ্রেশারদের জন্য কিছু টিপস বা একদম ডিটেলস কিছু। অসাধারণ। আমি অনেকের কাছ থেকে কোশ্চেনটা পাই, আজকে সুযোগ হইলো, অনেকে হয়তো বা দেখছে, তাদের আনসারটা পেয়ে যাবে। সেটা হচ্ছে, আপনি ফ্রেশার, নো প্রবলেম, ফ্রেশাররা কি চাকরি পায় না? তারা পায়। তাহলে আমাদের কি করতে হবে? আমি আগের যে বিষয়গুলো বললাম, যদি জব রিলেটেড আপনার টার্গেট থাকে তাহলে ওই সেটিং গুলো ঠিক করতে হবে। এট দ্য সেম টাইম আপনি যে প্রজেক্টগুলো করতেছেন, আপনি তো প্রজেক্ট করতেছেন তাই না? আপনি যেহেতু ফ্রিল্যান্সিং অথবা প্রোগ্রামিং অথবা ধরেন গ্রাফিক্স ডিজাইনার যেটাই হোক, অথবা মার্কেটার, এই কাজগুলো তো আপনি করতেছেন, শিখতেছেন। সো এই শেখার টাইমগুলোতে আপনি আজকে কি শিখলেন, ওই জিনিসটা আপনি আপনার লিঙ্কডইনে পাবলিশ করেন যে আমি আজকে এটা এটা শিখলাম। অথবা এট দ্য সেম টাইম আপনি সাজেশনও দিতে পারেন যে আপনার বিজনেসের এই প্রবলেম, তাহলে এগুলো 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 করেন, তাহলে আপনার বিজনেস ডেভেলপড হবে। এইরকম ভাবে আপনি যে জিনিসগুলো শিখতেছেন সেইগুলো আপনি আপনার প্রোফাইলে শেয়ার করেন। আপনি যদি প্রোগ্রামার হন, হুম, তাহলে আপনি তো ডেইলি কোডিং প্র্যাকটিস করতেছেন, সো আপনি একটা নতুন কিছু বানাইছেন, সেটা শেয়ার করেন, লিঙ্কডইনে শেয়ার করেন। এট দ্য সেম টাইম অবশ্যই অবশ্যই আপনার গিটহাবে আপনার কাজগুলোকে রেখে দিবেন, এবং আপনার সিভিতে, যে সিভিটা বানাচ্ছেন, এই সিভিতে অবশ্যই অবশ্যই আপনার এই প্রফেশনাল লিঙ্কডইনটাকে কানেক্ট করবেন। তাহলে আমি রিক্রুটারদের সঙ্গে কথা বলে যেটা পেয়েছি, ফ্রেশারদের তারা কি কি চেক করে, আমরা যে যে 2-3 পেজের যে সিভি লিখি, বিশ্বাস করেন তারা এই সিভি পড়ে দেখে না। তাই আমি বলেছিলাম, তাদের তাহলে আসলে আপনি কি এনাফ কি টাইম দেখেন, হয় না। কি 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 দেখেন? তাহলে করছে ওই যে ওরা যে প্রজেক্ট করছে, লিঙ্কডইনের প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে দেখেন তার সাইকোলজিও বোঝার চেষ্টা করি, তার ফেসবুকও যদি দেয়, ফেসবুকের মধ্যেও যাই, গিয়ে দেখে যে এই মানুষটা কি টাইপের, সে কি আমাদের অফিসে এনভায়রনমেন্টের সঙ্গে কোপ আপ করতে পারবে, তার মেন্টালিটি কেমন, এগুলো পোস্ট দেখে কিন্তু তারা চিন্তা করে। সে কি মানে লার্নিং ইনথুজিয়াস, মানে সে কি শিখতে আগ্রহী, এই জিনিসগুলো কিন্তু তারা রিসার্চ করে এই প্রোফাইলগুলোতে গিয়ে। সো আপনার প্রোফাইলে আপনি যদি প্রফেশনালিজম বজায় রেখে আর যেগুলো শিখতেছেন সেগুলো দিচ্ছেন, হুদাই ফান পোস্ট আর এগুলোতে বাদ দিয়ে আপনার কাজের পোস্টগুলো করতেছেন, তখন তারা কিন্তু, রিক্রুটাররা দেখে আপনাকে ভাববে না, এ ফ্রেশার হলে কি হবে, এর মধ্যে আগ্রহ আছে, যে কিনা আমাদের টিমে কাজ করার মতো উপযুক্ত। তাহলে আপনার জবের ক্ষেত্রেও আপনার জন্য মানে অনেকটা অন্যের চাইতে এগিয়ে যাবেন। রাইট।
ওকে ভাই, এবার আমরা একটু ফ্রিল্যান্সারদের দিকে আগাবো। সো তার আগে আমি আমার অডিয়েন্সদেরকে বলতে চাইবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নাহিদ হাসান ভাইয়ের কাছে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আমরা প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিব এবং চেষ্টা করব আমরা আমাদের প্রশ্ন একদম শেষের দিকে একটা কিউএনএ সেশন রাখতে, যেখানে আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্লাস আমাদের টপিকের ভিতরে যদি রেলিভেন্ট হয় আমরা প্রশ্নগুলোকে নিয়ে আসবো। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কমেন্ট বক্সে প্রশ্ন আপনাদের প্রশ্নগুলো জানান। সো নাহিদ ভাই, এবার আমরা একটু সামনে ফরওয়ার্ড হব। আমরা তো ফ্রেশারদের নিয়ে আলোচনা করলাম যে তাদের আইডি গুলোতে কেমন হওয়া উচিত বা কিভাবে তারা তাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারে। সো বাংলাদেশের একটা বড় অংশ হচ্ছে ফ্রিল্যান্সার। যদি আমি প্রফেশনাল লাইফের কথা বলি বা ফ্রেশারদের ক্ষেত্রে বলি, তাদের একটা ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং এর দিকে যাওয়া। এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। সো ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে লিঙ্কডইন কতটা গুরুত্বপূর্ণ এবং তারা কিভাবে এখান থেকে ক্লায়েন্ট হার্ন করতে পারে। প্লাস আমাদের একজন অডিয়েন্সের একটা প্রশ্ন আছে যেটা আমরা নিতে চাইবো, সেটা হচ্ছে মাহবুব হাসান ভাই প্রশ্ন করেছেন যে কিরকম টাইম দিতে হবে লিঙ্কডইনে মানে ক্লায়েন্ট পেতে বা প্রথম ক্লায়েন্ট পেতে। আচ্ছা, মেইনলি মানে আমার জার্নিটাই কিন্তু এই এই রিলেটেড। আমি কিন্তু ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করছি, সো লিঙ্কডইনটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করছি। সো আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি, যেটা কিনা মানে তাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। দেখেন, আমি প্রথম যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট করি সেই 2018, 19, 20 এই 3 বছর কিন্তু আমি কোনো কাজ করি নাই, শুধু কানেক্টেড করছি এবং অনেক ভুলভাল অনেক কিছু করছি। আমি ওইভাবে বুঝতামও না ওই সময়টাতে। বাট পরে এসে যখন বুঝছি 2021 থেকে, আমি 20 থেকে বলতে পারেন, এটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করছি। সো প্রথমে যেই মানে কমন মিস্টেক গুলো করতাম সেটা নিয়ে একটু বলি, এবং অনেকেই সেটা করে, এই এই কাজগুলো করবেন না। শিওর সেটা ভাই। হচ্ছে, প্রথমতই গিয়ে আমরা অফার করে বসি, কানেক্টেড হলেই অফার করি। হুম, যে তোমার কোনো সার্ভিস লাগবে কিনা। এটা একটা মানে আমি এক সময় এই কাজ করছি, আমি করি না এরকম না। আমি প্রতিদিন 30-40 জনকে মেসেজ দিছিলাম 2018-তে। এত মেসেজ দিলে কোনো প্রবলেমই হইতো না, আনলিমিটেড মানে অনেক রিকোয়েস্টও পাঠানো যেত, একটু ব্লক করে রাখতো আবার ধরেন ছেড়ে দিত কিছুদিন পর। বাট এখন সেইটা করা যাবে না। হ্যাঁ, সো অবশ্যই অবশ্যই আমাদের ডিরেক্ট অফার করা যাবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আপনি তার সঙ্গে রিলেশন বিল্ড আপ মানে করেন নাই, তার সম্পর্কে রিসার্চ করেন নাই, এর মধ্যে আপনি তাকে মনে করেন মানে অসাধারণ ডিস্টার্ব করা শুরু করছেন, এক কথায় যাকে বলে। অনেকে এটা করে। এই টাইপের কাজ করা যাবে না। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমত আমি যে প্রোফাইলের পার্টটা বললাম, এই প্রোফাইলটাকে 100% অপটিমাইজ করতে হবেই হবে, কারণ এটা না করলে আপনি প্রফেশনাল একজন পার্সনে পরিণত হতে পারবেন না। এইটা করার পরই যারা ফ্রিল্যান্সার তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার নিশ সিলেক্ট করবেন, কোন নিশে আপনি আসলেই মানে পারদর্শী। হ্যাঁ, ওই নিশের ব্যক্তিগুলোকে কানেক্ট করতে হবে। আপনি উল্টাপাল্টা শুধুমাত্র আজকে এই মানে সিইও অনার ফাউন্ডার শুধুমাত্র দিলেই হবে না। কোন কোম্পানির অথবা কোন ইন্ডাস্ট্রির কোন নিশের সিইও অনার গুলোর সাথে কানেক্ট হবেন সেটা আগে বুঝতে হবে। এরপর আসেন, এখানে আবার কয়েকটা মানে জিনিস আছে, যেটা হচ্ছে শুধুমাত্র কোম্পানির, ধরেন একটা কোম্পানিকে সিলেক্ট করছে নিশকে, এই নিশের সিও অনারদের শুধু কানেক্ট করলেই হবে না, ওদের ডিসিশন মেকারদের সঙ্গে কানেক্ট হতে হবে। এখন এখানে কোশ্চিন হবে যে ডিসিশন মেকার বুঝবো কিভাবে? এটা সেলস নেভিগেটর হলে বোঝা যায়, বাট সেলস রাইট। নেভিগেটর যেহেতু অনেকে ইউজ করতে পারে না, যেহেতু কস্টলি, তাদের জন্য আমি একটা সাজেশন দিই, এটা খুব কাজের। সেটা হচ্ছে, কোম্পানি যদি ছোট হয় তাহলে এর ডিসিশন নেয় হচ্ছে অনার, ফাউন্ডার ও সিইও, এই তিনটার মধ্যে একজন, কারণ ওরাই ওই কোম্পানির অনার, ওরাই সিইও, ওরাই ফাউন্ডার, এই টাইপের থাকে। হ্যাঁ, আর কোম্পানি যদি বড় হয় তাহলে এটার ডিসিশন নেয় মার্কেটিং ডিরেক্টর, মার্কেটিং হেড আর এইচআর হেড, এই কয়টার মধ্যে। সো যখনই দেখবেন এই ইন্ডাস্ট্রিটা খুব বড় বড় কোম্পানি তারা, তখন আপনি ওই সিইও অনার ফাউন্ডারের চাইতে আপনি ডিসিশন মেকার দের হচ্ছে, যেমন কি বললাম যে মার্কেটিং হেড যিনি, হুম, তারপর হচ্ছে এইচআর হেড, রিক্রুটার, এগুলো যেগুলো থাকে, ম্যানেজার, এদের সঙ্গে কানেক্ট হবেন। আর যদি ছোট হয় তাহলে তো বলেই দিলাম যে সিইও, ফাউন্ডার, ওনার, এদের সঙ্গে কানেক্ট হতে হবে। সো এই কানেকশনটা আগে আপনাকে বিল্ড করতে হবে। এট দ্য সেম টাইম আপনি যে প্রজেক্টগুলো করছেন
এই প্রজেক্টগুলো নিয়ে আপনার হচ্ছে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে ওইগুলো আপনাকে পোস্ট করতে হবে। এট দ্য সেম টাইম তাদের সঙ্গে একটা প্রফেশনাল রিলেশনে আসতে হবে। আপনি যখন পোস্ট করতেছেন ওরা কিন্তু পোস্টটা দেখবে। সো পোস্টটা দেখার সঙ্গে সঙ্গেই যে ওরা রিয়েক্ট করে আপনাকে একেবারে প্রজেক্ট দিয়ে দিবে, ব্যাপারটা এরকম না। যতক্ষণ না পর্যন্ত আপনি পার্সোনাল রিলেশন বিল্ড আপ না করছেন, আপনার ট্রাস্ট বিল্ড না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রজেক্ট পাবেন না। দুই একটা পেতে পারেন কিন্তু ম্যাক্সিমাম টাইমই পাবেন না। সো তাদের সাথে আপনার ট্রাস্ট বিল্ড অ্যান্ড পার্সোনাল রিলেশনে মানে প্রতি ফোকাস দেন, তাকে হেল্প করার চেষ্টা করেন। আমি একটা কমন ডায়লগ বলি যে স্টপ মার্কেটিং, স্টার্ট হেল্পিং। এই কথাটা খুব খুব গুরুত্বপূর্ণ আউট অফ দ্য মার্কেট প্লেস আপনি যদি করেন। আপনি যখন তাকে হেল্প করবেন, সাপোজ আপনি তার লিঙ্কডইন প্রোফাইলে গেলেন, প্রোফাইলে যাওয়ার পর তার ওয়েবসাইটের ইউআরএল পাওয়া যায় সাধারণত ওখানে। ওয়েবসাইটে গেলেন, যদি আপনি এসইও এক্সপার্ট হন তাহলে তার এসইওটা অডিট করেন, করে কোনো প্রবলেম থাকলে তাকে বলেন, কাজ করে দিবেন এরকম বলবেন না। তার যদি ইনহাউস টিম থাকে, আপনি যতই প্রবলেম দেখান না কেন সে ইনহাউস টিম থেকে সলভ করে নিবে। বাট তার যদি টিম না থাকে, আপনি যদি তাকে শুধুমাত্র এভাবে হেল্প করেন বিভিন্ন জিনিস নিয়ে, তখন সে নিজে থেকে আপনাকে বলে দিবে যে তুমি কি এই কাজটা আমাকে একটু সলভ করে দিতে পারবা। এইভাবে আপনি কাজ করতে হবে, মানে রিলেশন বিল্ড আপ এন্ড ট্রাস্ট বিল্ড আপ করে নতুনদের আগাইতে হবে। সো এই রিলেশন বিল্ড আপ এবং ট্রাস্ট বিল্ড আপ করতে আপনাকে একটু সময় নিতে হবে। হুম। আর ক্লায়েন্ট পাওয়ার ব্যাপারটা ভাই যেটা বললেন যে কতদিন সময় দিতে হবে এবং কিরকম টাইম দিতে হবে, দেখেন আমার কাছে মনে হয় যে এভরিডে 1 থেকে 1.5 ঘন্টা, যদি একেবারে নিউ হন 1 থেকে 1.5 ঘন্টা টাইম আপনি ফিক্স করেন। মর্নিং টাইমের দিকে 30 থেকে 40 মিনিট টাইম নেন পোস্ট করা, অ্যাট দ্য সেম টাইম অন্যদের সঙ্গে কমেন্ট করা, রিলেশন বিল্ড আপ করা। আবার সন্ধ্যা অথবা এই টাইমে গিয়ে 50-50 টাইম দেন। আর এর মাঝে মাঝে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ফাইবার আপওয়ার্কে যেরকম অ্যাক্টিভ থাকলে প্রোফাইলটাকে র্যাঙ্ক করে উপরে নিয়ে যায়, লিঙ্কডইনও এক্স্যাক্টলি সেম। আপনি মাঝে মাঝে ঢুকে ফেসবুকে যে কাজটা করেন এক্স্যাক্টলি এই কাজটা আপনি লিঙ্কডইনে করেন। দরকার হলে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকে আনইনস্টল করে দেন, দিয়ে লিঙ্কডইন শুধু রাখেন। আপনি ফেসবুকে যেভাবে ইউজ করেন আপনি লিঙ্কডইনকে ওইভাবে ইউজ করেন, নো প্রবলেম। দেখবেন এইটা আপনার দিন শেষে বেনিফিট আনবে। কিন্তু ফেসবুকে আপনি এইটা করে কোনো বেনিফিট আনতে পারবেন না যদি শুধুমাত্র আপনার বাংলাদেশি যারা টার্গেটেড না, বাংলাদেশি বললে ভুল হবে, টার্গেটেড না নন টার্গেটেড ব্যক্তি দিয়ে ভরাই রাখছেন ফেসবুক, তাহলে কাজ হবে না। সো এই যে ব্যাপারগুলো বললাম, এইভাবে যদি ম্যানেজ করেন আমার মনে হয় আপনি ক্লায়েন্ট পাওয়ার পথে হাঁটবেন। বাট ক্লায়েন্ট পেতে কতদিন লাগবে এটার গ্যারান্টি আমি নিজেও জানি না। আমি কোন মাসে ক্লায়েন্ট পাবো না পাবো না সেটা আমি নিজেও জানি না, সুতরাং আপনাকে বলবো কিভাবে বলেন। দ্যাটস মিন আমাদেরকে হচ্ছে লিঙ্কডইনের সময় দিতে হবে, আপনার রাইট পিপলদের সাথে কানেক্টেড হতে হবে এবং তাদেরকে মানে কাইন্ড অফ কনভিন্স করতে হবে যে আমি তোমার জন্য হেল্পফুল। সো রাইট। তার এটা ডিপেন্ড করছে যে আপনি কয়দিনে তাকে কনভিন্স করতে পারছেন। এখন এটা 1 এইটা মাসও হতে পারে, 3 হ্যাঁ মাসও হতে এইটা পারে। অনেক আমি কোনগুলোর সাথে 1.5 বছর ধরে রিলেশন এখনো বিল্ড আপ করে আছি, কোনগুলোর সাথে 1 বছর, কোনগুলোর সাথে 3 বছর আমার কাজ চলতেছে। ওরা ক্লায়েন্টে পরিণত হয়ে গেছে, কিন্তু কোনগুলোর সাথে আমরা 1-1.5 বছর হয়ে গেছে এখনো প্রজেক্ট ম্যানেজ হয় নাই, কিন্তু তাদের সাথে আমার রিলেশন বিল্ড আপ হচ্ছে, কারণ ওরা একটু বড় মাপের। হুম। আবার লিঙ্কডইনে আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হয়তো আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে লিঙ্কডইনে যে প্রতিনিয়ত শুধুমাত্র মার্কেট প্লেসের মতো ক্লায়েন্ট ম্যানেজ মানে ধরতেই থাকবেন, এটা বোরিং হয়ে যাবেন এক সময়। এটা করা যাবে না, এর জন্য আলাদা স্ট্র্যাটেজি আছে। তাদেরকে পার্টনারে পরিণত করতে হবে। সো পার্টনারে পরিণত করতে হলে অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপেই আমি আছি এবং আমি এইভাবে কাজ করছি। আমি এখন আর প্রতিনিয়ত ওই ফাইবারের মতো প্রতিনিয়ত মানে ইয়ে করে ক্লায়েন্ট ম্যানেজ করি না। ওদের সাথে আমি পার্টনারশিপে চলে গেছি। সো পার্টনারশিপে যাওয়াতে হয় কি, তারাই ক্লায়েন্ট ম্যানেজ করতেছে, আমি শুধুমাত্র আমার টিম দিয়ে সার্ভ করতেছি। এখন এই স্টেজে আমি আছি। আমি আর প্রতিনিয়ত ক্লায়েন্ট প্রতি মাসে একটা করে ধরতে হবে, এটা একসময় খুব মানে মানে বিরক্ত লাগবে এই কাজটা করতে গিয়ে। সো এর থেকে বের হয়ে আমি আলাদা স্টেজে আসছি। বাট ফার্স্ট স্টেজে আপনাকে পার্সন টু পার্সন রিলেশন বিল্ড আপ করে কাজ করে তারপর এই স্টেজে যেতে হবে। এগুলোর ভিতরে আরো অনেক কিছু ব্যাপার আছে যেটা ধরেন 1-1.5 ঘন্টায় হয়তো বা বলা পসিবল না, অনেক লং প্রসেস আসলে এর ভিতরে পার্টনারশিপে ওদেরকে আপনার সঙ্গে ইনক্লুড করতে হলে। রাইট ভাই। সো ভাই আমাদেরকে তারেক নিয়ামতুল্লাহ ভাই, আরিফিন রহমান আপু, সরি আফরিন রহমান আপু এবং হচ্ছে মাহবুব হোসেন ভাই প্রশ্ন করেছেন। বাট আমি ভাই এবং আপুদেরকে রিকোয়েস্ট করব যে আমরা এই প্রশ্নগুলো কিউএনএ সেশনের জন্য রাখছি। তার আগে আমরা আরো কয়েকটা পার্সোনাল ব্র্যান্ডিং টপিক নিয়ে আলোচনা করব। আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন।
সো ভাই এবার আমরা একটু পার্সোনাল কোশ্চেনে আসবো, সেটা হচ্ছে যে নর্মালি এত বছর পরে এসে আপনার এখন একটা নিউ ক্লায়েন্ট হান্ট করতে কতদিন সময় লাগে, এবং শুরুর দিকে আপনি যখন ক্লায়েন্ট হান্টিং এ ট্রাই করতেন তখন তার সাথে একটা পার্সোনাল রিলেশন বিল্ড করার জন্য কি কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেন, এই ব্যাপারে যদি একটু ডিটেলস বলতেন। আচ্ছা, আমি কয়েক ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করি আসলে। হ্যাঁ, সেখানে প্রথমত আমি তার প্রোফাইলে গিয়ে ভিউ করি সে কি করে। তারপর তার ৩টা পয়েন্ট থাকে একটা মানুষের সঙ্গে কথা বলার। আমি সেটা মনে করি একটা বিজনেস পয়েন্ট, একটা ইমোশনাল পয়েন্ট, একটা জেনারেল পয়েন্ট। হ্যাঁ, সো আমি দেখি তার ইমোশনাল পয়েন্ট গুলো নিয়ে পোস্ট করছে কিনা। ইমোশনাল পয়েন্ট বলতে কি, কোথাও বেড়াইতে গেছে, হয়তো বাচ্চার দিছে, ডগের ছবি দিছে, বাবা মার ছবি দিছে। সো ওইগুলোতে আমি এমন ভাবে কমেন্ট করি, ওই কমেন্টের রিপ্লাই দিতে সে বাধ্য। হ্যাঁ, হার্ট টাচিং কমেন্ট যেটাকে বলে, তার অন্তরকে ধাক্কা দিবে। সো এরকম কমেন্ট যদি আপনাকেও কেউ করে, আপনি রিপ্লাই না দিয়ে থাকতে পারবেন না। এক্স্যাক্টলি এই কাজটা আমি করি, তাদের করছিলাম। হ্যাঁ, এরপরে আমি যেটা করি, তার বিজনেস পয়েন্ট যদি থাকে তাহলে ওই বিজনেস নিয়ে আমি একটু অ্যাপ্রিসিয়েশন করি। হুম, তাকে ওই হার্ট টাচিং এর মতোই খুব অ্যাপ্রিসিয়েট করে কথাবার্তা বলি আর বলি তার বিজনেস নিয়ে। তারপর ইনবক্সে একটু আলোচনা করার চেষ্টা করি, এই তুমি, আমি দেখলাম তুমি এই বিজনেস করো, সো তোমার এটার কি অবস্থা, এরকম ধরনের কিছুটা। হ্যাঁ, তবে প্রথমত লং অ্যান্সার দিতে হবে এরকম কোশ্চেন করি না, শর্ট অ্যান্সার ইয়েস নো দিয়ে মানে সে আনসার করতে পারবে এরকম, যাতে সে বোরিং ফিল না করে। হ্যাঁ, এই যে এরকম কোশ্চেন করি আর করি, অ্যাপ্রিসিয়েট করি, তখন দেখবেন এটা যখন আমি তার প্রোফাইলে করতেছি, তার পোস্টের গুলোতে করতেছি, তখন যে অলরেডি আমাকে নোটিশ করে। এট দ্য সেম টাইম তাকে খুশি করার জন্য এন্ডোর্সমেন্ট দিই। এন্ডোর্সমেন্টটা হচ্ছে ওই রিভিউ এর ছোট বাবার মতো একটা ফাইবারের। সো তার প্রোফাইলে এটা অ্যাড হয়ে যায় যে হ্যাঁ ওই স্কিল, মানে স্কিলে একটা এন্ডোর্সমেন্ট দেওয়া যায়, ও যে যে স্কিল ও অ্যাড করে। সো এটাতে দিলে সে আরো মহা খুশি হয়ে যায়। সো অলরেডি সে খুশি অনেক, তখন আমি ইনবক্সে গিয়ে তার সঙ্গে তার মানে সিচুয়েশন বুঝে আমি মানে আরো ডিপ রিলেশনে চলে যাই। এইভাবে তার সঙ্গে আমি রিলেশন বিল্ড আপ করি। আর কি কোনো কোশ্চেন ছিল, বুঝতে মনে হয় পেরেছি ভাই। মিসিং গেল। জি ভাই, আরেকটা হচ্ছে যে এত বছর পরে এসে মানে ক্লায়েন্ট হান্টিং করতে করতে এখন অ্যাকচুয়ালি একদম নতুন একটা ক্লায়েন্ট হান্ট করতে আপনার কতক্ষণ সময় লাগে, বা তার সাথে কানেকশন বিল্ড করতে কতদিন সময় লেগেছে? আমার কাছে মনে হয় যে 10 থেকে 15 দিন আমি যদি একজনকে টার্গেট করি, এটা আমার কনফিডেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে হয় এরকম না। 10 থেকে 15 দিন যদি আমি তাকে টার্গেট করি এবং সে যদি অ্যাক্টিভ থাকে, অন্তত পার্সোনাল রিলেশন পর্যন্ত নিয়ে যেতে পারবো, এটা আমি মানে এটা আমার সেলফ কনফিডেন্ট, গ্যারান্টি না, সেলফ কনফিডেন্ট যেটাকে বলেন, এতদিনের এক্সপিরিয়েন্সে আমি করে ফেলতে পারবো অতটুকু। বাট প্রজেক্ট পাবো কি পাবো না এটা আমি বলতে পারবো না, কারণ এটা ডিপেন্ড করে তার ওই মুহূর্তে প্রয়োজন আছে কিনা, আবার সে ইনহাউস টিম আছে কিনা। যদি ইনহাউস টিম থাকে তাহলে কখনোই আমাকে প্রজেক্টটা দিবে না। প্রজেক্ট পাওয়াই প্রত্যেকটা মুহূর্তে আমাদের মাথা থেকে এটা ঝেড়ে ফেলতে হবে। এটা থাকলেই যখন আমি প্রজেক্ট পাবো না তখন খুব খারাপ লাগবে, খারাপ লাগা থেকে মনে হয় লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়া যায় না, ভাগি এখান থেকে, এরকম মনে হবে। হ্যাঁ, সো এটা একটা কনসিস্টেন্ট প্রসেস, আপনাকে রেগুলারলি করতে হবে। একটা যাবে আর একটা আসবে, যখন আপনি 8-10 জনের সঙ্গে একটা প্রফেশনাল রিলেশন বিল্ড আপ করতে পারবেন, তখন দেখবেন একটা না একটা আপনার প্রজেক্টের জন্য হচ্ছেই, আপনার নতুন রিলেশন বিল্ড আপ হচ্ছে একদিকে। হ্যাঁ, আবার অন্যগুলো পুরোনো রিলেশন বিল্ড আপ হয়ে আছে, তাদের সঙ্গে একটা ডিপ রিলেশনে চলে গেছেন। মানে প্রসেসগুলো এরকম হয়, কেউ নতুন হচ্ছে, অ্যাড হচ্ছে, কেউ পুরনো, কারোর সঙ্গে প্রজেক্ট চলতেছে, কারোর সঙ্গে প্রজেক্ট হবে হবে ভাব, কেউ বলতেছে আমার সামনের মাসে দরকার। মানে এইরকম একটা ইয়ের মধ্যে চলে যাবেন আপনি যখন অনেকগুলোর সঙ্গে রিলেশন করবেন, যখন আপনি 1-1.5 মাস ধরে যখন কাজ করবেন, তখন দেখা যাবে অলরেডি কারোর সঙ্গে ডিপ রিলেশনে আছেন, কারোর সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছে, কারোর সঙ্গে প্রজেক্ট দিবে না সে, এরকম হবে। মানে এই জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল, রিলেশন বিল্ড আপ হলেই প্রজেক্ট পাবো এরকম ব্যাপারটা চিন্তা করাও ভুল। ঠিক অ্যারেঞ্জ ম্যারেঞ্জের মতোই আর কি কঠিন। আপনাকে একটা লং প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, সাকসেস হবে কিনা তার কোনো সম্ভাবনা নেই। শুধু অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজেও তো একই অবস্থা, তাই না? ওটাতে তো আরো ক্রিটিক্যাল অবস্থা। লিঙ্কডইনে লাভ ম্যারেজের মতোই কাজটা করতে হয় রিয়েলি, কারণ আপনাকে তাকে পটাইতে হয়। কারণ পটানোর জন্য আপনার মানে যত প্রকার আপনার ইমোশন, লজিক্যাল যত কিছু আছে সবকিছুই অ্যাপ্লাই করতে হয়। কিন্তু তারপর দিন শেষে আবার বলে সেদিন একটা মেয়ে ক্লায়েন্ট আমাকে রিজেক্ট করছে, তখন এটা আমি ছ্যাঁকা খেয়ে গেছি। হ্যাঁ, আমি ওর সঙ্গে দীর্ঘ 6-7 না 1 মাস 1 বছর ধরে প্রজেক্ট করতেছি, কিন্তু ফাইনালি রিলেশন বিল্ড আপ করতে পারছি, এতটুকু বলতে পারি। আমি তাকে
ফাইনালি প্রপোজাল দিলাম, সে মানে ওটা একটা বিজনেস প্রপোজাল ছিল, কারণ বিজনেস প্রপোজাল গুলো একটু অ্যাকসেপ্ট করা কঠিন হয়। হ্যাঁ, সে ফাইনালি সে রিজেক্ট করছে, কিন্তু রিজেক্ট করার কারণটা আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। দেখেন, আমি যদি হঠাৎ করে তাকে আমি প্রপোজাল দিতাম, সে ডিরেক্টলি নো বলে অ্যান্সার দিত, কিন্তু সে বলছে রাইট। না, আমি এই মুহূর্তে আমার ফ্যামিলি এবং আমার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, এট দ্য সেম টাইম আমি জব করি, সুতরাং তোমার ওই পার্টটা নিয়ে আমি করার মতো ইনাফ টাইম বর্তমানে আমার নেই, বাট ইন ফিউচারে হলে ডেফিনেটলি আমি চিন্তা করে দেখব। দেখেন, ও কিন্তু সুন্দর করে আমাকে বুঝিয়ে জিনিসটা দিল। কিন্তু আমি যদি রাইট। ডিরেক্টলি তাকে বলতাম, রিলেশন বিল্ড আপ ছাড়াই ডিরেক্টলি যদি তাকে আমি বলতাম, তাহলে কিন্তু ডিরেক্টলি বলতো নট ইন্টারেস্টেড এরকম লিখবে, অথবা নো এরকম ডিরেক্টলি এক কথাই বলবে। আর আমাকে কিন্তু নো বলছে, কিন্তু ডিরেক্টলি নো করতে পারতেছে না, সে কিন্তু একটু সুন্দর করে পোলাইটলি আমাকে না করছে, তাই না? রাইট। সো তার সঙ্গে আমার প্রেম হয় নাই, ভাব হয় নাই দিন শেষে। আপনাকে ফ্রেন্ড জোন করে দিয়েছে, বাট এক্সপ্লেন করেছে কেন আপনাকে ফ্রেন্ড জোন করা হয়েছে। এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি রাইট। যাবেন আর ক্লায়েন্ট পাবেন, এটা তো হয় না, এটা তো কোনো ম্যাজিক্যাল রাইট। কোনো কিছু না, তাই না? রাইট ভাই। সো ভাই, আমরা অডিয়েন্সের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছি। সো আমি অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বাট আমরা কারণ আমরা অলমোস্ট লাইভের শেষের দিকে চলে এসেছি, আমরা হয়তো আর 10 মিনিট সময় নিব। সো এখন ভাই আমরা প্রথমে যে আলোচনাটা এসেছিলাম যে আমরা ফ্রেশারদের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করেছি, আমরা ফ্রিল্যান্সারদের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করেছি। সো এখন আমরা একটু যারা অলরেডি প্রফেশনে বা অলরেডি জবে আছে, বাট তারা হয়তো ক্লায়েন্ট হার্ন করতে চাচ্ছে না, বা তাদের হয়তো পার্সোনাল ব্র্যান্ডিং বলতে অন্য কোনো মনিটাইজেশনের ওয়ে তাদের চিন্তা ভাবনা নেই, তারা জাস্ট চাচ্ছে যে একটা ভালো জবে সুইচ করতে, অথবা বাইরে কোনো একটা রিমোট জবের সাথে কানেক্টেড হতে। তো এই ক্ষেত্রে তারা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবে এবং তাদের কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত? আচ্ছা, এই ক্ষেত্রে আমার অসাধারণ এক্সপিরিয়েন্স আছে। আমি আসলে জবও করছি এক সময়। হ্যাঁ, আমার কিন্তু প্রথম প্রজেক্ট ফ্রিল্যান্সিং কয়েকটা করার পরে আমি জব অফারও পেয়েছিলাম, কানাডাতে ওটা করছিলাম প্রথমে। সো আমি এরপরে অনেকগুলো জব অফার পেয়েছি, আমি রিজেক্ট করছি, কারণ হচ্ছে তারপর তো আমি চলে আসলাম আমার এজেন্সিতে। সো জবের ওই বাধা ধরা নিয়ম থেকে তো বেরোয় চলে আসছি। সো আমার এক্সপিরিয়েন্সটা বলি, তাহলে সুবিধা হবে। আমার দুই শিওর ধরনের ভাই। মানুষের থেকে আপনারা জব অফার পাবেন যারা জবের জন্য ইয়ে করতেছেন। সেটা হচ্ছে ডিসিশন মেকারদের বের করা। আপনি যে কোম্পানির সঙ্গে, মানে যে কোম্পানির জব করতে চাচ্ছেন, ওই আইটি যদি হন, তাহলে আপনি আইটি রিলেটেড কোম্পানিগুলোর সিইও, ফাউন্ডার, ওনার এগুলো ছোটগুলো হলে এদের সঙ্গে কানেক্টেড হবেন, অথবা ওখানে গিয়ে রিক্রুটার ম্যানেজার আর হচ্ছে মার্কেটিং ডিরেক্টর এইগুলোর সাথে কানেক্টেড হবেন। এট দ্য সেম টাইম আপনার প্রজেক্ট এক্সপিরিয়েন্স যেটা বললাম এইরকমই, এবং যে প্রজেক্টগুলো করছেন সেইগুলো আপনি পাবলিশ করতে থাকবেন। হ্যাঁ, এট দ্য সেম টাইম আপনি নতুন কি শিখতেছেন আর করতেছেন এইগুলো করেন, এবং আপনি তাদের সঙ্গে রিলেশন বিল্ড আপ করেন, এবং তাদের কোম্পানিগুলোকে ফলো করেন, তারা জবের কোনো ইয়ে দিয়েছে কিনা। যখন আপনি দেখবেন ওদের কোম্পানিতে জব পোস্ট হয়েছে, আপনি অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে তাদেরকে ইনফর্ম করেন, দেখবেন আপনি ভাইভাতে কল পাবেন। এবং রিক্রুটারদের সঙ্গে যদি আপনি জয়েন থাকেন, এখানে আপনার হচ্ছে ওই অ্যাপ্লাই করার চাইতে ওরাই ডিরেক্টলি এসে আপনাকে বলবে, কারণ লিঙ্কডইনে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে যারা ভালো এমপ্লয়ীদের খুঁজতেছে, রিয়েলি খুঁজতেছে, এবং তারা ওই শুধুমাত্র এগুলো সার্চ করতে থাকে, এবং লিঙ্কডইনে ওরা দেখে যে আসলে কে স্কিলফুল পারসন। যারা স্কিলফুল পারসন তাদেরকে তারা ডিরেক্টলি জব অফার দেয়, এবং এটার প্রমাণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেই আছে। গেট ক্লায়েন্টস বাই লিঙ্কডইন, গেট ক্লায়েন্ট বাই লিঙ্কডইন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, দেখবেন ওখানে আমি দিয়েছি যে আমি কিভাবে জব পেয়েছি এবং কাদের সাথে কানেক্ট, এবং ডিরেক্ট প্রমাণ সহ দেখাইছি যে দেখেন এই যে এরা আমাকে এইভাবে জবের প্রপোজাল দিচ্ছে। সো আপনি রিক্রুটার, ম্যানেজিং ডিরেক্টর এদের সাথে কানেক্ট হবেন, এট দ্য সেম টাইম ছোট কোম্পানি হলে ওনার ফাউন্ডার এদের সঙ্গে হন, এবং তাদের সঙ্গে রিলেশন বিল্ড আপ করেন, দেখবেন জব প্রপোজাল ওরা নিজে থেকে আপনাকে করতেছে। বাট অবশ্যই আপনি প্রফেশনালি আপনার প্রজেক্টগুলোকে শোকেজে করতে হবে, ওগুলো রেগুলার পোস্ট করতে হবে, লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হবে এক কথায়। হ্যাঁ, তাদের পোস্টগুলোতে কমেন্ট করেন আর করেন, এগুলো খুব খুব জরুরি রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে। এগুলো যখন করবেন তখন দেখবেন ওই পক্ষ থেকেও, অ্যাপ্লাই ছাড়াই ওই পক্ষ থেকেও আপনি ডিরেক্ট জবের অফার পাচ্ছেন। ধন্যবাদ ভাইয়া।
সো আমরা লাইভের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। সো আমরা এখন হচ্ছে আমাদের কিউএনএ সেশন ওপেন করব। আমরা এখানে আমাদের অডিয়েন্সদের প্রশ্ন নিব এবং সেই অনুযায়ী অ্যান্সারগুলো দিতে শুরু করব। সো আমি অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রথমে ভাইয়া যে প্রশ্নটা নিতে চাইবো সেটা তারেক নিয়ামতুল্লাহ ভাই আমাদেরকে করেছে। লিঙ্কডইনে পেজ ভেরিফাইড করে কিভাবে? লিঙ্কডইনে পেজ ভেরিফাইড করবেন। সো লিঙ্কডইনের এটা ওই যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো দিয়ে দিবেন, আর এট দ্য সেম টাইম হচ্ছে লিঙ্কডইনের যে অথরিটি আছে ওদেরকে ইনফর্ম করেন, তাহলে এটা ভেরিফাই হবে। এবং আপনি কোন ভেরিফাইয়ের কথা বলতেছেন আমি বুঝতেছি না। যদি আপনি ওই যে ভেরিফাইয়ের কথা বলেন, মানে পাসপোর্ট আর এটা দিয়ে যে ভেরিফাইয়ের কথা বলতেছেন কিনা আমি জানি না, যদি ওইটা করতে চান ডেফিনেটলি আপনার পাসপোর্ট লাগবে, হ্যাঁ, এবং ডিজিটাল পাসপোর্ট লাগবে। এই ডিজিটাল পাসপোর্টের মাধ্যমে ওদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলো যে ইনফরমেশন গুলো দিয়ে দেন, তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। বাট পাসপোর্ট এন্ড এনএফসি সাপোর্টেড ফোন এই দুটা লাগবে, এই দুটা ছাড়া ভেরিফাই করতে পারবেন না আপনি। ধন্যবাদ তারেক ভাই, ধন্যবাদ নাহিদ ভাই উত্তরটা দেওয়ার জন্য, এবং তারেক ভাইকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। সো এবার আমরা যাব আফরিন রহমান আপুর প্রশ্নের কাছে। আফরিন রহমান আপু প্রশ্ন করেছেন যে গুগল অ্যাডস আমি শিখছি, প্র্যাকটিস করছি অনেক, বাট লাইভ কাজ পাই না। এখন কি আমার লিঙ্কডইনে জবের জন্য অ্যাপ্লাই করা উচিত হবে কিনা? আর আমি কাজের পোস্ট দেই বাট এত ইমপ্রেশন নাই, কি করলে ইমপ্রেশন বাড়বে? সো উনি ফ্রিল্যান্সিং এ ট্রাই করেছেন, হয়তো সাকসেসফুল হতে পারেননি। সো উনি এখন জবের অ্যাপ্লাই করার চিন্তা করছেন এবং ওনার পোস্টগুলোতে ইমপ্রেশন কম আসে। সো ইমপ্রেশন কিভাবে বাড়াতে পারে? আচ্ছা, ইমপ্রেশন বাড়ানোর নিয়ে একটা ফেক ধারণা আমাদের মধ্যে আছে। আমরা ফেসবুক ইউজ করে করে অভ্যস্ত, তো ফেসবুকে পোস্ট দিলে অনেকগুলো রিয়াকশন আর আসে, তো এটা দেখে মনে করি লিঙ্কডইনেও আসে না কেন। লিঙ্কডইনে এতগুলো ইমপ্রেশন নিয়ে টেনশন হওয়ার কোনো দরকার নেই। এই ইমপ্রেশনের ব্যাপারগুলো অথবা ব্যাপারগুলো আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন সময় পোস্ট করতেছেন, সেই সময় আপনার টার্গেটেড অডিয়েন্স তারা কি অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে ফেসবুকে এমন টাইমে পোস্ট করছেন যে টাইমে আপনার ফ্রেন্ডরা অ্যাক্টিভ না, তাহলে তো ওটা ইমপ্রেশন বাড়বে না। আর একটা ব্যাপার হচ্ছে আপনার কানেকশন কতগুলো, এইটার একটা ফ্যাক্টর, এটার উপর ডিপেন্ড করবে। এবং এট দ্য সেম টাইম আপনি যেসব কন্টেন্ট দিচ্ছেন সেটা কি এঙ্গেজিং কন্টেন্ট না ইন জেনারেল আপনার কন্টেন্টের মধ্যে হুকিং আছে যেটা কিনা তাদেরকে অ্যাট্রাক্ট করবে ক্লিক করার জন্য, এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। আবার রাইট হ্যাশট্যাগটা দিচ্ছেন কিনা, যে হ্যাশট্যাগে সার্চ হয়, এগুলো দেখতে হবে। সো এই যতগুলো বিষয় বললাম, এই প্রত্যেকটা বিষয়কে কম্বাইন করে আপনার ডিপেন্ড করবে আপনার ইমপ্রেশনটা। সো এই জিনিসগুলো যখন আপনি ম্যানেজ করবেন, মেনটেন করবেন, তখন ইমপ্রেশন বাড়বে। বাট ইমপ্রেশন নিয়ে আপনার চিন্তিত হওয়ার দরকার নেই। এরপরে আসেন, আপনি যেটা বলছেন, আপনি যদি রিয়েলি স্কিলড হয়ে থাকেন ওই গুগল অ্যাডস নিয়ে, তাহলে আপনি এর আগে জব যারা করতে চান তাদের যে ক্রাইটেরিয়া গুলো বললাম যেভাবে ম্যানেজ করতে পারে, আপনি এক্স্যাক্টলি তাদের সাথে কানেক্টেড হন এবং বোঝান যে আপনি এই বিষয়ে স্কিলড, তাহলে আপনি জব পাওয়ার পথে হাঁটবেন। বাট 1 সপ্তাহ 10 দিন করার পর ছেড়ে দিলে হবে না, এটা কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে। আশা করি আফরিন আপু আপনার অ্যান্সারটা পেয়েছেন। এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই লাইভের কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরবর্তীতে অ্যান্সারটা দিয়ে দিব, বা আমাদের পেজের ইনবক্সে এসেও নক করতে পারেন, আমরা সেখানেও আপনাকে অ্যান্সার দিয়ে দিব। সো এবার আমরা পরের প্রশ্নে যাব ভাইয়া। আমাদের পরের প্রশ্ন করেছে মাহবুব হাসান ভাই। উনি জানতে চেয়েছেন যে ভাইয়া আমি নিশ সিলেকশন করব কিভাবে, আর নিশ এর লোক অ্যাক্টিভলি লিঙ্কডইনে থাকে কিনা এটা বোঝার কোনো ওয়ে আছে কিনা। সো নিশ সিলেকশন নিয়ে উনি জানতে চাচ্ছে বেসিক্যালি। আচ্ছা, হ্যাঁ, দুইটাই আছে। সেটা হচ্ছে নিশ সিলেকশন করার সময় আপনার যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনি রিয়েলি কোন নিশের কাজগুলোতে এক্সপার্ট, সেই নিশটাতে নিয়ে করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনাকে বুঝতে হবে আপনি যে কাজটা সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা ওই নিশের ব্যক্তিদের প্রয়োজন আছে কিনা, সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার নিশের ইউএসপিটা বের করতে হবে। যে ধরেন আমরা একটা দোকানে গেলাম, কাপড়ের দোকানে অথবা শাড়ির দোকানে, আমরা কি করি, কয়েকটা দোকান ঘুরে দেখি না? তো ঘুরে দেখার সময় কি অবস্থাটা হয়, যে যেই দোকানদারটা আপনাকে কনভিন্স করতে পারছে তার ইউএসপি দিয়ে যে আমারটা এই জন্য সেরা, সো আপনার নিশের
ইউএসপি বের করতে হবে এবং আপনার ওই নিশের পার্সনদেরকে বুঝাইতে হবে তো উনিও এই সার্ভিস দেয় আমিও দেই, কিন্তু ওনার থেকে আমারটা এই দিক দিয়ে ডিফারেন্ট, যেটার কারণে তুমি ওর থেকে আমার কাছে আসলে তুমি বেনিফিটেড হবা। এই জিনিসটা ফাইনালি বুঝাইতে হবে তাদেরকে যে সে কিসে বেনিফিটেড হবে, অন্যদের থেকে মানে সার্ভিসটা না নিয়ে আপনার কাছ থেকে কেন নিবে। এই জিনিসগুলো আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে আপনার নিশের জন্য। আর আপনার নিশের ব্যক্তিরা অ্যাক্টিভ কিনা সেটা বুঝবেন কিনা কিভাবে, ভেরি ইজি। সেটা হচ্ছে ওই নিশের ব্যক্তিদের তো লিঙ্কডইনে সার্চ দিলেই পাওয়া যাচ্ছে, তাই না? যে নিশ নিশ দিয়ে সার্চ দিলেই, এখন তো আমি ডিরেক্টলি দেখাতে পারতেছি না, ওটা সার্চ দিলে বের করা যায় ওই নিশের ব্যক্তিগুলো। ওই ব্যক্তিগুলো প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে অল অ্যাক্টিভিটি একটা বাটন পাবেন, ওই বাটনে ক্লিক করলে উপরে দেখবেন ক্লিক, তারপর পোস্ট, এরকম ধরনের অনেক কিছু বাটন আছে। দেখবেন ক্লিক করে অল অ্যাক্টিভিটি বাটনে গিয়ে ক্লিক করে দেখবেন সে এখানে রেগুলারলি পোস্ট করতেছে কিনা, আবার অন্যকে কমেন্ট করতেছে কিনা, রিয়াক্ট করতেছে কিনা, ওই অল অ্যাক্টিভিটিতে গেলেই দেখতে পাবেন। যদি সে করে থাকে তাহলে বুঝবেন যে সে অ্যাক্টিভ, সে পোস্ট করতেছে সপ্তাহে 2টা 3টা অথবা একটা হলেও করতেছে, প্রতিদিন কাউকে রিয়াক্ট করতেছে, কাউকে কমেন্ট করতেছে। এই জিনিসগুলো যখন দেখবেন তখন তো নিঃসন্দেহে বুঝতে পারতেছেন সে অ্যাক্টিভ ওখানে। আর যদি এগুলো না করে তাহলে বুঝবেন সে অ্যাক্টিভ না ওখানে। সো ভাই এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন করেছে সিয়াম ভাই। সিয়াম ভাইয়ের প্রশ্নটা হচ্ছে যে উনি এসইও নিয়ে কাজ করেন, বাট উনি এখনো ফ্রেশার, ওনার এখনো ওইভাবে পোর্টফোলিও বিল্ড হয়নি। সো উনি কিভাবে আসলে লিঙ্কডইনে রিলেশন বিল্ড আপ করবেন, বা কিভাবে উনি রিলেশন বিল্ড আপের থ্রুতে একটা প্রজেক্ট ম্যানেজ করতে পারেন? প্রথমত যেহেতু ফ্রেশার, সেহেতু আমি বলবো যে সে কাজগুলো যেগুলো শিখতেছে ওইগুলো পোস্ট করতে থাকুক। এট দ্য সেম টাইম আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ছোট ছোট যে ইন্ডাস্ট্রিগুলো আছে বিগগুলোতে যাবেন না, হ্যাঁ, বড়গুলো সাধারণত দিতে চাবে না আপনাকে। আপনি ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোর এসিও অডিট করবেন, করে তাদের সাথে রিলেশন বিল্ড আপের যে ব্যাপারগুলো আলোচনা করেছি সেম সবার জন্য একই। সো তাদেরকে উইশ করেন, হ্যাঁ, তাদেরকে কমেন্ট করেন তার পোস্টগুলোতে আরগুলোতে করে, আরো যে পার্টগুলো বলছি ওইগুলো ম্যানেজ করেন, করে রিলেশন বিল্ড আপ করেন। এট দ্য সেম টাইম তাদেরকে এই রিপোর্টটা দেন, হ্যাঁ, যে এই যে আমি দেখলাম তোমার এটা 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 ঠিক করলে, তোমার এসইওটা এটা যদি ঠিক করো তাহলে তোমার হচ্ছে বিজনেসে গ্রোথ হবে, আর হবে যে বেনিফিট গুলো হবে আপনার ওটা ঠিক করলে, সেগুলো তাকে বোঝান এবং রিপোর্ট গুলো ফ্রিলি করে দেন। দেখবেন এরকম যদি 15-20টা আপনি দিতে পারেন, দেখবেন 2-1 জন অলরেডি আপনাকে জবের প্রপোজাল দিয়ে বসছে, প্রজেক্টের প্রপোজাল। তবে আশা করি রিলেশন আগে করতে হবে, মাস্ট, এটা মাস্ট। রাইট ভাই। আশা করি সিয়াম ভাই অ্যান্সারটা পেয়েছেন। তারপরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ভাইয়া। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন এমডি রনি ভাই। রনি ভাইয়ের প্রশ্ন হচ্ছে, লিঙ্কডইনের জবগুলো বাইরের দেশে ফুল টাইম চায়, তাদের দেশে তখন দিন কিন্তু আমাদের দেশে রাত, এক্ষেত্রে ফুল টাইম জবগুলো কিভাবে করতে পারি? সো তার টাইম নিয়ে প্রবলেম হচ্ছে লিঙ্কডইনের। সো এই ব্যাপারে আপনার সলিউশন কি? আচ্ছা, এখানে দুই টাইপের থাকে, অনেকগুলো থাকে আপনার ফ্লেক্সিবল টাইমে দেয়, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে যে আপনি ফ্লেক্সিবল টাইমের মধ্যে যে কোনো সময় করলেই হবে। আর আরেকটা হচ্ছে ওদের এক্সাক্ট টাইমেই করতে হয়, তাহলে ওদের এক্সাক্ট টাইমে যেগুলো থাকে রিমোট যেগুলো, সেগুলো সাধারণত এই ফ্লেক্সিবিলিটি থাকে। হুম, সো সবাই একরকম না, কোনগুলো থাকে কোনগুলো থাকে না। যদি আপনার মানে ওদের টাইম অনুযায়ী না হয় তাহলে ওই ওই টাইমে করতে না চাইলে আপনি স্কিপ করবেন। আর যদি মনে করেন যে না আপনি ওদের টাইমে করবেন তাহলে ওই জবগুলো করতে হবে। বাট এরকম ফ্লেক্সিবিলিটিতেও থাকে, সবগুলোতে এরকম থাকে না, হ্যাঁ। সো ওইগুলো আপনাকে বাছাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে, তাদের পলিসি দেখতে হবে যে তারা আপনার টাইমে সেটা নেবে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে। আশা করি ভাই অ্যান্সারটা পেয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন করেছেন উৎসব ভাই। তার প্রশ্নটা হচ্ছে, কোন নিশ সিলেক্ট করে কি কি পোস্ট করা উচিত, আর ক্লায়েন্টদের পোস্ট টেকনিক্যাল বেসড যার সাথে আমি ইউজড টু না, সেই ক্ষেত্রে কি কমেন্ট করা উচিত? সো বেসিক্যালি সে পোস্টের ব্যাপারে জানতে চাচ্ছে যে তার নিশ সিলেকশন, মানে নিশ সিলেক্ট করার পরে সেই ওই নিশের উপর কিভাবে পোস্ট করবে। আরেকটা আপনি বলেছিলেন যে পার্সোনাল কানেকশন গড়ে তোলার জন্য তার পোস্টে যে কমেন্ট করতে, এবং কমেন্টস গুলো এমন কমেন্ট হওয়া উচিত যেন সে রিপ্লাই দিতে চায়। সো এখন যদি কেউ যদি টেকনিক্যাল কোন একটা পোস্ট করে, বা তার জব রিলেটেড খুব টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস দিচ্ছে, সেই ক্ষেত্রে আসলে পোস্ট গুলো কেমন হতে পারে, বা আচ্ছা, কমেন্টস গুলো কেমন হতে পারে?
এই ক্ষেত্রে বলে নিই, এটা আমার মাথায় যেটা সেটা বলি, সেটা হচ্ছে যখন টেকনিক্যাল কিছু দিবে তাহলে আপনাকে ওই টেকনিক্যাল রিলেটেড ওটা আরো বেটারমেন্ট করার জন্য কোনো যদি সাজেশন থাকে অবশ্যই সেটা দিবেন, এটা খুব ইফেক্টিভ। এতে আপনার এক্সপার্টিস লেভেলটা তাদের কাছে প্রকাশ পায় এবং এটা আপনার জব বলেন আর প্রজেক্ট বলেন দুটাতে অনেক অনেক হেল্প করবে। এটা মাস্ট, এই রিলেটেড যদি আপনি পান। হ্যাঁ, দেখবেন অনেকে হেল্পের জন্য পোস্ট করে, হেল্পের জন্য পোস্ট করলে এই টাইপের কমেন্ট করবেন, মানে এটা হচ্ছে ইমোশনাল না, এটা তো তার বিজনেস পয়েন্ট। সো বিজনেস পয়েন্টে বিজনেস রিলেটেড কমেন্ট হতে হবে, যে ধরেন ও একটা এসে বলছে যে এই প্রবলেম এইভাবে এইভাবে সলভ করতে হবে, তাহলে এর বাইরেও আপনার যদি কোনো সাজেশন থাকে সেটা দেন, তাহলে হবে কি আপনার এই প্রজেক্ট পাওয়ারও পসিবিলিটি থাকে। অনেকে আছে এই টাইপের পোস্ট করে সে যাচাই বাছাই করে যে আসলে এক্সপার্ট কে। সো এই 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 পার্টগুলোতে এইভাবে আপনি কমেন্ট করবেন, আপনার এক্সট্রা কোনো সাজেশন থাকলে যেটা কিনা তার থেকেও বেটার ওয়ে, এটা করেন। এই আর ক্ষেত্রে ভাইয়া ওনার প্রশ্নে আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে যে যদি তার পোস্টের সাথে আমি কোনো মানে আমার নলেজ না থাকে তার পোস্টের ব্যাপারে, সেই ক্ষেত্রে কি ইগনোর করে যাওয়াটা বেস্ট হবে, নাকি এখানে কোনো একটা কমেন্ট, মানে যদি কমেন্ট করতে হয় তাহলে কি ধরনের করা যেতে পারে? না না না, যদি আপনি রং কমেন্ট কখনোই করতে পারবেন না, আপনি যদি না জানেন তাহলে অবশ্যই অবশ্যই ইগনোর করবেন। রং ইনফরমেশন তো কখনোই দেওয়া যাবে না, না জানলে সেটা স্কিপ করবেন। আপনার সাথে অনেক কানেকশন থাকবে, অনেক কিছু থাকবে, সো একটা চলে গেল তার মানে তো সব চলে গেল না, তাই না? অন্যগুলোতে আপনি করবেন। জুবায়ের হোসেন উৎসব ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন। আবারও বলবো, যদি আরো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রত্যেকটা কনফিউশন আমাদের লাইভের পরবর্তীতে দূর করব বা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। তো আমরা হয়তোবা লাস্ট প্রশ্ন এবার নিব ভাইয়া। আমাদের সর্বশেষ প্রশ্নটা করেছেন মোবারক হোসেন ভাই। মোবারক হোসেন ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, ১ বছর আগে কাজ শিখেছি। আমি কিভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে পারি? আমার টার্গেট কারা হবেন? লং টাইম এই সেক্টরে টিকে থাকার করণীয় কি? আমার মনে হয় যে ভাই এই অ্যান্সারটা নিয়ে আমরা অলরেডি ফ্রেশার পার্টটাই আলোচনা করেছি। তারপরেও ভাইয়ের জন্য যদি সংক্ষেপে একটু অ্যান্সার দিয়ে দিতেন। আচ্ছা, এখানে আমার তো কোশ্চেন থাকে ওনার প্রতি যে উনি আসলে জব করতেছেন, 1 বছর হয়ে গেছে কাজ শিখছে বলতেছে। সো এখানে একটু কনফিউশন, সে কি অলরেডি কাজ শিখতেই আছে নাকি শিখে কোনো না কোনো প্রজেক্ট করছে, তাই না? রাইট। এই ব্যাপারে কোনো কিছু লেখা নেই। সো আমরা কিছু একটা মানে অ্যাজিউম করে নিয়ে যদি আমরা ফ্রেশার ধরলাম, ফ্রেশার ধরেই যদি আচ্ছা, প্রেশার। অ্যান্সারটা আপনি দিতেন। প্রেশার হলে আপনি ডিরেক্টলি একটা কাজ করেন। আপনি আহ, আপনার কাজে যদি প্রফেশনালিজম না থাকে যে কাজটা করতেছেন, তাহলে তো আপনাকে জব দিবে না কেউই, তাই না? আপনার এক্সপার্টিস লেভেলটা কেমন সেটার জন্য একটা কাজ করবেন। আপনার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশেই যারা কাজ করে, অলরেডি প্রফেশনাল কাজ করে, তাদেরকে আপনার কাজটা দেখান, দেখায় আপনি সাজেশন দেন যে ভাই আমার কাজ এরকম, এটা কি প্রফেশনাল লেভেলে মানে কাজ করার মতো উপযোগী কিনা। যদি সে বলে না, তাহলে আপনাকে ভাই ওনার থেকে সাজেশন নেই কিভাবে ডেভেলপ করতে হবে সেটা করেন। আর যদি বলে হ্যাঁ কাজ করার উপযুক্ত, তাহলে আপনি টার্গেট করেন আপনি কি কাজ করেন। গ্রাফিক্স ডিজাইন অনেকগুলো পার্ট থাকে, হ্যাঁ। সো আপনাকে টার্গেট করতে হবে যে আপনি গ্রাফিক্স ডিজাইনের কোন পার্টটা নিয়ে কাজ করেন। এটা কি মানে শুধু ইমেজ এডিটিং আর এই টাইপের স্কিল হয়, এগুলো সাধারণত কাদের লাগে দেখেন। সবচাইতে ইজি কাজ যেটা, সেটা হচ্ছে ধরেন প্রোডাক্টের এই যে ইমেজ রিটাচিং যেটাকে বলা হয়, ইমেজগুলোকে ঠিক করা, প্রোডাক্টের ইমেজ, এইটারও কাজ অনেক আছে যদি আপনি রাইটলি যেতে পারেন। কাদের কাছে যাবেন আমি বলে দিই এবার। অ্যামাজনে, অ্যামাজন যারা বিজনেস করে প্রোডাক্ট আপলোডিং আর এগুলো অ্যাফিলিয়েট আর এগুলো করে, যেগুলো এদের প্রতিনিয়ত প্রোডাক্ট আপলোডের জন্য ইমেজের দরকার হয়, এডিটিং করার প্রয়োজন হয়। সো আপনি লিঙ্কডইনের থ্রুতেই কিন্তু অ্যামাজনের সেলারদের পেয়ে যাচ্ছেন। সো অ্যামাজনের সেলারদের সঙ্গে যদি আপনি রিলেশন বিল্ড আপ করেন, এই টাইপের ইজি কাজের আপনার মানে অনেকগুলো অপরচুনিটি আছে যদি রিলেশন বিল্ড আপ করতে পারেন। কারণ ওদের রেগুলারলি লাগে। আবার কাদের লাগে? যারা ই কমার্স বিজনেস করতেছে, স্টোর আছে, বড় বড় স্টোর আছে, তাদের লাগতেছে এটা। সো তাদেরকে টার্গেট করেন, এদেরকে টার্গেট করে ওদের সঙ্গে রিলেশন বিল্ড আপ করে তারপর আপনি প্রপোজাল দেন, অথবা দরকার হলে কয়েকটা ফ্রি করে দেন। আপনি যেহেতু নতুন, ওদের প্রথমে বলেন যে আমি আপনার এগুলো ফ্রি করে দিব, আপনি দেখেন। সো ফ্রি করে দিলে যখন আপনি, ওরা কিন্তু টাকা দিবে আপনাকে, ফ্রি মানে ফ্রি না, প্রথমে ওরা বলবে ঠিক আছে করে দাও। আপনি কয়েকটা করে দিলেন, 5-10টা ক্লায়েন্টের 2-3টা করে ইমেজ এর কাজ করে দিতে তো আপনার, যেহেতু ফ্রেশার, আপনার তো আর গায়ে লাগতেছে না।
আপনি করে দেন না, দেখবেন অলরেডি তারা আপনাকে জবের প্রপোজাল দিয়ে ফেলছে এবং বলেও দিয়েছে কাদের এটা দরকার লাগে। এর থেকে ডিপ আর কি বলবো আপনাদের বলেন। আপনি আজ থেকে এইভাবে শুরু করেন ভাই, অ্যামাজনে যারা প্রোডাক্ট আপলোড করতেছে আর করতেছে তাদের ইয়ে করেন, এবং তাদের কিন্তু অ্যামাজনের গুলো সাধারণত ছোট ছোট কোম্পানি, সো মানে ছোট ছোট স্টোর যদি হয়ে থাকে তাহলে ওদের ওই ফাউন্ডার অথবা সিও যারা আছে ওরাই আপনাকে এই প্রপোজাল গুলো দিবে অথবা ওদের সঙ্গে রিলেশন বিল্ড আপ করবেন। আর বড় কোম্পানি হলে তো বলেই দিয়েছি এর আগে যে কাদের সাথে রিলেশন বিল্ড আপ করবেন, মেইনলি এই যে যারা প্রোডাক্টের ইয়ে করে এদের কিন্তু ইমেজ এডিটিং আর এই টাইপের ছোট ছোট কাজগুলো যেটা মানে খুব হাই স্কিল না, এইগুলো আপনি দিয়ে শুরু করেন, আস্তে আস্তে আপনি স্কিল ডেভেলপ করেন। ধন্যবাদ ভাইয়া। মোবারক হোসেন ভাইকে বলতে চাইবো যে ভাইয়া, আপনার এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করেছি লাইভের একদম শুরুর দিকে। লাইভের শুরুর দিকে আমরা ফ্রেশাররা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবে, তার পাশাপাশি ফ্রেশাররা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে ক্লায়েন্ট হান্ট করবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমার রিকোয়েস্ট থাকবে ভাইয়া, লাইভের শেষে আপনি লাইভের একদম প্রথমের অংশটুকু যদি দেখেন, বা আমি আপনাকে রিকোয়েস্ট করবো লাইভের পুরো অংশটাই দেখতে। সেই ক্ষেত্রে আপনি আরো ভালো আইডিয়া পাবেন ফ্রেশার হিসেবে কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। সো আমি আমার অডিয়েন্সদের ক্ষেত্রে আমি আমার অডিয়েন্সের জন্য বলতে চাইবো যে আমাদের আজকের লাইভটা অ্যারেঞ্জ করার একটা স্পেশাল রিজন ছিল। রিজনটা হচ্ছে আমরা নাহিদ হাসান ভাইয়ের সাথে নাহিদ হাসান ভাইকে নিয়ে আগামী 10 জানুয়ারি একটা শর্ট কোর্সের প্ল্যান করেছি লিঙ্কডইনের উপরে। এবং এই শর্ট কোর্সটা আমরা লিঙ্কডইন থেকে লিঙ্কডইনে কিভাবে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, সেখান থেকে কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, এবং আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হোক বা আপনি অ্যাজ এ ফ্রেশার হিসেবে হোক বা আপনি হয়তো কোনো প্রফেশনে অলরেডি জব করছেন, সেই পজিশন থেকে কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে বেনিফিট নিতে পারেন লিঙ্কডইনের থ্রুতে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমাদের এই কোর্সে আলোচনা হবে। আমাদের কোর্সটা 3 দিনের 10, 11 এবং 12 জানুয়ারি। আরো বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন, কিংবা উইডেপস একাডেমির পেজ ফলো করলে সেখানে আপনারা আরো বিস্তারিত এই কোর্স সম্পর্কে পেয়ে যাবেন। সো আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাইবো যে আমরা আমাদের কিউএনএ সেশনটার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর কোনো প্রশ্ন আজকে নিব না, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা ভাইকে আটকে রেখেছি, তার মূল্যবান সময় নিয়েছি। সো আমাদের কাছে আরো বেশ কিছু প্রশ্ন আছে, যেরকম সানজিদা আপু আমাদেরকে প্রশ্ন করেছেন নতুনদের জন্য কিছু বলুন। সো আপুকে আমি রিকোয়েস্ট করবো যে আপু লাইভের একদম শুরুর দিকের অংশ দেখলে আপনি দেখবেন যে সেখানে আমরা ফ্রেশারদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি ওই পার্টে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেম ভাবে আমি বাকিদেরকেও বলতে চাইবো, এখানে আমরা আরো বেশ কিছু প্রশ্ন নেইনি, বিকজ এই প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের লাইভে অলরেডি দিয়ে দিয়েছি। তাদেরকে রিকোয়েস্ট করবো লাইভটা আরেকবার শুরু থেকে একটু দেখতে মনোযোগ দিয়ে। ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন তাদেরকে। ধন্যবাদ নাইট ভাইয়া। যাওয়ার আগে একটা লাস্ট প্রশ্ন করতে চাইবো, তা হচ্ছে যে আর কিছুদিন পরে 2025 চলে আসছে, আর আমাদের হাতে বেশ অল্প কয়েকদিন সময় আছে। সো 2025-এর 1 জানুয়ারি থেকে আমি যদি লিঙ্কডইনে অ্যাক্টিভ হতে চাই, তাহলে আমার জন্য একটা কি টিপস থাকবে, বা আমাদের অডিয়েন্সের জন্য একটা কি টিপস থাকবে যেটা ফলো করলে তার লাভবান হবে? আচ্ছা, এখানে আমার একটা আহ, আহ, আপত্তিকর কিছু বিষয় আছে, সেটা আমরা প্রতি বছরই চিন্তা করি 2025, 2024, 23, 25 এরকম করে শুরু করব, কিন্তু আসলে শুরু করা হয় না। এরকম 25 অথবা 26 এরকম টার্গেট না করে আজকে থেকে ট্রাই করেন। আপনার 2025 আসলে অনেক ক্লায়েন্ট পাবেন এরকমটা মানে ব্যাপার না। আপনি আজকে থেকে স্টার্ট করেন। সেটা হচ্ছে নিয়মিত আপনার যে কাজগুলো করতেছেন, আপনার পোর্টফোলিও যেগুলো আছে এগুলোকে পোস্ট করেন, যা শিখতেছেন সেইগুলোকে লিখেন প্রফেশনালি। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যে টার্গেটেড অডিয়েন্স নিশ তাদেরকে কানেক্ট করতে থাকেন। সো কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তারা যখন আপনার সাথে কানেক্টেড হয়ে গেল এবং আপনি পোস্ট করতে থাকতেছেন, তার মানে কি আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং অর মার্কেটিং অলরেডি শুরু হয়ে গেল। এই জন্য আমি বলবো কানেকশন বিল্ড করেন টার্গেটেড পিপুলদের সঙ্গে। ধন্যবাদ ভাইয়া আমাদের অডিয়েন্সের জন্য, আমাদের অডিয়েন্সের সাথে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করার জন্য। আমাদের লাইভটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা শেষ করে দিব আর 1 থেকে 1.5 মিনিটের ভিতরে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা প্রশ্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, আমরা চেষ্টা করব কমেন্ট বক্সে দেওয়ার, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব লাইভটা শুরু থেকে আরেকবার দেখার, তাহলে আপনারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং যারা আমাদের উইডেপস একাডেমির লিঙ্কডইনের উপরে শর্ট কোর্স ইন্টারেস্টেড থাকবে, তারা
আমাদের কমেন্ট বক্স চেক করতে পারেন, ওখানে ডিটেলস পেয়ে যাবেন, বা আমাদের পেজে ডিটেলস পেয়ে যাবেন। সো ভাইয়া, আমি আর আপনাকে আটকে রাখবো না, আপনার মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটা আজকে এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ অডিয়েন্স সবাইকে। আসসালামু আলাইকুম।